প্রাণীদের রেচন উদ্ভিদের রেচনের থেকে আরো ক্ষতিকারক। উদ্ভিদের রেচন পদার্থ উদ্ভিদ তার নির্দিষ্ট রেচন অঙ্গে জমা রাখে, যেমন এর আগে বলেছি পাতা, ছাল, ফল প্রভৃতি স্থানে তারা জমা রেখে দেয়। উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই, প্রাণীদের কিন্তু নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। প্রাণীরা কিন্তু কোনো রেচন পদার্থ দেহের মধ্যে সঞ্চিত রাখে না। কেন না, প্রাণীদের রেচন পদার্থ মনে রাখতে হবে উদ্ভিদের থেকে বেশি ক্ষতিকারক। উদ্ভিদের রেচন ত্যাগের জন্য কোনো তন্ত্র বা অঙ্গ থাকে না, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র থাকে। এবার একদম এককোষী প্রাণী থেকে তোমাদের বলছি। একদম এককোষী প্রাণী বলতে গেলে অ্যামিবার কথা মনে পড়ে। অ্যামিবার দেহে রেচন অঙ্গে মনে রাখতে হবে কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস বা সংকোচনশীল গহ্বর। এরা কি করে না, এককোষী অ্যামিবার দেহ থেকে দূষিত পদার্থগুলো সংগ্রহ করে, আস্তে আস্তে সেটা প্লাজমা পদার্থের কাছে চলে আসে, প্লাজমা মেমব্রেনের কাছে চলে আসে এবং এই প্লাজমা মেমব্রেন থেকে তারা দূষিত পদার্থগুলো সব দেহের বাইরে বার করে দেয়। কারা না, অ্যামিবা। অ্যামিবার থেকে আরেকটু উন্নত চ্যাপ্টাকৃমি এবং প্ল্যানেরিয়া, এদের রেচন অঙ্গের নাম মনে রাখতে হবে ফ্লেম কোষ বা শিখা কোষ। এরা শিখা কোষ বা ফ্লেম কোষের সাহায্যে তারা রেচন পদার্থ ত্যাগ করে। তার থেকে উন্নত অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে, সেপ্টাল নেফ্রিডিয়া, ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া, এগুলো উঁচু ক্লাসে পড়বে। নেফ্রোস্টোম থাকে, নেফ্রিডিও ক্যানাল থাকে, নেফ্রোস্টোম, নেফ্রিডিয়াল ক্যানাল, নেফ্রিডিও পোর প্রভৃতি বিভিন্ন অঙ্গ থাকে, এগুলো জানার দরকার নেই, উঁচু ক্লাসে পড়বে। তাহলে কেঁচো, জোঁক এগুলোর রেচন অঙ্গের নামটা মনে রাখতে হবে কি না, নেফ্রিডিয়া। তারপরে আরেকটি উন্নত সন্ধিপদী পর্বের প্রাণী, বিশেষ করে আরশোলা এবং অন্যান্য যে পতঙ্গ শ্রেণীগুলোর প্রাণী, তাদের রেচন অঙ্গের নাম মনে রাখতে হবে ম্যালপিজিয়ান টিউবেলস বা ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা কি করে, দেহের গহ্বরের মধ্যে থাকে, ব্লান্ট এন্ডের মধ্যে, মানে এখান থেকে বিভিন্ন দেহ গহ্বর থেকে দূষিত পদার্থগুলো সংগ্রহ করে বা শোষণ করে এনে খাদ্য নালী, মানে যেটা পৌষ্টিক নালীতে দিয়ে দেয়, পৌষ্টিক নালীর পথে আস্তে আস্তে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে মনে রাখতে হবে মানে আরশোলা এবং সন্ধিপদী পর্বের প্রাণীদের ক্ষেত্রে রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। আর একটা শব্দ আমি তোমাদের বলে দিচ্ছি, ম্যালপিজিয়ান কর্পাসেল পড়বো যখন রেচনের কথা বলবো, মূত্র উৎপাদন পদ্ধতি বলবো, সেখানে একটু দেখে নাও ম্যালপিজিয়ান কণিকা। ম্যালপিজিয়ান কণিকা কিন্তু আলাদা। ম্যালপিজিয়ান কণিকা পরে বলছি তোমাদের, যে গ্লোমেরুলাস এবং বামন ক্যাপসুলের মিলনের ফলে যেটা তৈরি হয়, মানে একসঙ্গে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেলস বা ম্যালপিজিয়ান কণিকা। তাহলে ম্যালপিজিয়ান টিউবেলস মনে রাখতে হবে সন্ধিপদী পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। এরপরে আরো অনেকগুলো আছে, কাঁকড়া বীজের কক্সাল গ্রন্থি আছে, চিংড়ি মাছের সবুজ গ্রন্থি আছে, এগুলো আছে। এছাড়াও আরো অনেক প্রাণীর বিভিন্ন রকমের রেচন অঙ্গ আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা, মৎস্য থেকে উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, পক্ষী সমস্ত প্রাণীর রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। আমাদেরও রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। বৃক্ক আমাদের উদর গহ্বরের মধ্যে থাকে। বৃক্কের মধ্যে সিমবিজের মতন আকৃতি হয়, এখান থেকে দুটো ইউরেটার দুটো বৃক্ক থেকে নিঃসৃত হয়, হয়ে মূত্রথলিতে নির্গত হয়, মূত্রথলি থেকে মূত্র জমা হয়, মূত্রনালী পথে দেহের বাইরে বেরিয়ে যায়। এটা হলো মানুষের রেচনতন্ত্রের একটা সহজ একটা চিত্র আমি এঁকেছি সেখানে। এখানে মনে রাখতে হবে বৃক্কের যদি গঠনটাকে দেখা যায়, তখন দুটো অংশ থাকে। একদম বৃক্কের যে কাভারিং সেটাকে বলা হয় ক্যাপসুল, এখানে লিখেছি, হয়তো লেখাটা স্পষ্ট হচ্ছে না, ক্যাপসুল একদম উপরের দিকে। তারপরে যে অংশটা সেটাকে বলা হচ্ছে কটেক্স অঞ্চল। কি বললাম, কটেক্স অঞ্চল। সেই কটেক্সের ভেতরের দিকে যে অংশটা সেটাকে বলা হচ্ছে মেডুলা অংশ। এই মেডুলা অংশে অনেকটা পিরামিড আকৃতির হয়ে থাকে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড। এগুলো দুটো অংশ থাকে, মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স। এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে নেফ্রনগুলো যেখানে উন্মুক্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো একটু বড় বড় আকৃতি হয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট আকৃতি হয়েছে। মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স এই সমস্ত অংশগুলো নিয়ে গঠিত হয় বৃক্ক। বৃক্কের থেকে বৃক্কের যেখান থেকে উৎপন্ন হলো সেই অবতল অংশের থেকে অংশটাকে যেখানটা হাইলাম বলা হচ্ছে, সেখানে যেখানে মূত্রগুলো বেরোয় বা মূত্রগুলো যেখানে তৈরি হয়ে নিঃসৃত হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না পেলভিস। দেখো আমি পয়েন্ট করে দিয়েছি পেলভিস। সেই পেলভিসে মুক্ত হয়, পেলভিস থেকে গোবিনী পথে, ইউরেটার বা গোবিনী পথে মূত্রথলিতে জমা হয়, মূত্রথলি থেকে মূত্রনালী পথে দেহের বাইরে বেরিয়ে যায়। এটা হলো মানুষের রেচনতন্ত্রের খুব
দ্রুততার সঙ্গে বললাম একটা গঠন এবং তার পদ্ধতি। এবার আমাদের জানতে হবে বৃক্কে গঠনগত কার্যগত এককের নাম। এটাও ছবিটা পরীক্ষার সময় দেয়, আবার অনেক স্কুলে নেফ্রনের ছবিটা বা নেফ্রনের চিত্রটা আঁকতে দেয়। আমি তোমাদের সামনে এঁকে রেখেছি কেন না, যাতে দ্রুততার সঙ্গে বলতে পারি, সময় কম লাগে তার জন্যে। যদিও এটা আঁকার কথা নয়, পড়াতে পড়াতে আঁকার কথা, সেক্ষেত্রে সময় বেশি লাগবে বলে তোমাদের আমি এঁকে রেখে দিয়েছি। দেখো, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম নেফ্রন। নেফ্রনের গঠন এবার আমরা আলোচনা করছি। নেফ্রন এর প্রধান দুটো অংশ থাকে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেলস আর একটা হচ্ছে রেনাল টিউবেলস। ম্যালপিজিয়ান কর্পাসেলস অংশটা দুটো অংশ নিয়ে গঠিত থাকে। একটা হচ্ছে মালপিজিয়ান কর্পাসেল দুটো অংশ নিয়ে গঠিত থাকে, দেখতে পাচ্ছ, একটা গ্লোমেরুলাস দলা পাকানো অংশ, আর একটা হচ্ছে বাউমান ক্যাপসুল কাপের মতন অংশ, 200 মিলিলিটার তার হচ্ছে ব্যাসের যে গহ্বর সেটা। এবার একটু লক্ষ্য করলেই দেখা যাবে অন্তর্মুখী ধমনিকার ব্যাস হচ্ছে 50 মাইক্রোমিটার আর বহির্মুখী ধমনিকার ব্যাস হচ্ছে 25 মাইক্রোমিটার। এখানে মনে রাখতে হবে, যদি কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে জল প্রবেশ করানো হয়, কম পরিমাণে জল যদি মানে বার করে নেওয়া হয়, তাহলে কি হবে, প্রচুর চাপ হবে। সহজ উদাহরণ দিয়ে বলা যাক, যদি তোমাদের একটা ঘরের মধ্যে 50 জন ছাত্রছাত্রীকে একসঙ্গে বা 50 জন লোককে একসঙ্গে প্রবেশ করানো হলো, আর 25 জন লোককে একসঙ্গে বার করে নেওয়া হলো, তাহলে কি হবে, তাহলে সেই লোকগুলো দেয়ালের মধ্যে প্রচুর মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, দেয়ালের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি করবে। ঠিক সেরকম তরলগুলো এখানে উচ্চ চাপে প্রবাহিত হওয়ার জন্য তরলের অধিকাংশ উপাদান, ভারী কিছু প্রোটিন অণু এবং রক্তকণিকা, এগুলো ছাড়াও রক্তের অধিকাংশ উপাদান এই বাউমান ক্যাপসুলে চলে আসে। তাহলে এই বাউমান ক্যাপসুলের মধ্যে দিয়ে যখন চলে আসে জল, খনিজ লবণ প্রভৃতি সব কিন্তু এই বাউমান ক্যাপসুলে চলে আসে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব চলে আসলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, নেফ্রনের পরবর্তী যে অংশ সেটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবুলস। রেনাল টিউবুলসের তিনটে অংশ, একটা হচ্ছে একটু আলাদা রকম কালিতে লেখার চেষ্টা করেছি, নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ আর দূরবর্তী সংবর্ত নালিকা, তিনটে অংশ নিয়ে গঠিত। এই নিকটবর্তী সংবর্ত নালিকা, এখানেও জল শোষণ হচ্ছে, সোডিয়াম শোষণ হচ্ছে। এবার দেখো, বৃক্কীয় ধমনিকার যে রক্ত জালক আর এদিকে বৃক্কীয় শিরার যে রক্ত জালক, এগুলো রক্ত জালক তৈরি করেছে। আমি যেরকম ভাবে এঁকেছি, তোমাদের আঁকার কিচ্ছু দরকার নেই, আগের ছবিটা আমি কমপ্লিট করিনি, তোমরা যেরকম ভাবে হোক আঁকলেই হবে, জালকগুলো তোমার নিজের মতন করেই আঁকতে পারো। এই রক্ত জালকের মধ্যে দিয়ে বাউমান ক্যাপসুলে যে সমস্ত পদার্থগুলো ছিল, তার অধিকাংশ ক্ষেত্রে জল, সোডিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তুগুলো শোষিত হবে, পুনঃশোষিত হবে, অর্থাৎ তারা আবার কিন্তু রক্তের মধ্যে ফিরে আসবে। শোষিত হবে না কোনগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বা মানে শোষিত না হয়ে আর কি এই বৃক্কীয় নালিকার মধ্যে থেকে যাবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যেগুলো পরবর্তী ক্ষেত্রে মূত্রের প্রধান উপাদান হিসেবে পরিগণিত হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে যে জলটা আমরা খেলাম, সেই জলের অধিকাংশ উপাদানটা নিকটবর্তী সংবর্ত নালিকায় তৈরি মানে শোষিত হচ্ছে, হেনলির লুপের সাহায্যে সোডিয়াম জল শোষিত হচ্ছে, দূরবর্তী সংবর্ত নালিকার কিছুটা জল সোডিয়াম শোষণ হলেও বাকি এই দূরবর্তী সংবর্ত নালিকার কোষগুলো কিছু ক্ষরণ করে, কিরকম হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন প্রভৃতি আরো দূষিত পদার্থ ক্ষরণ করে, যেগুলো মূত্র আকারে বেরিয়ে যায়। তাহলে বৃক্কের মূত্র উৎপাদন পদ্ধতি কটা পর্যায়ে হয়? তিনটে পর্যায়ে। কি না বলবে, প্রথম পয়েন্ট হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে উচ্চ চাপে রক্তের পরিবহন, প্রথম পয়েন্ট, যার ফলে রক্তের অধিকাংশ উপাদান চলে আসে। দ্বিতীয় পয়েন্ট বলবে বৃক্কীয় নালিকায় অধিকাংশ উপাদানের পুনঃশোষণ। দ্বিতীয় পয়েন্ট বলবে বৃক্কীয় নালিকায় রক্ত জালক থাকে, বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশে জল, সোডিয়াম এবং অন্যান্য রক্তের উপাদানগুলো, প্রয়োজনীয় উপাদানগুলো আবার পুনঃশোষণ হয়। 3 নম্বর পয়েন্ট বলবে বৃক্কীয় নালিকায় ক্ষরণ। দূরবর্তী সংবর্ত নালিকা এবং অন্যান্য জায়গায় কিছু কোষ আছে বৃক্কীয় নালিকায়, রেনাল টিউবুলসে, যেগুলো কিছু পদার্থ ক্ষরণ করে, সেই ক্ষরিত পদার্থগুলো মূত্র তৈরি করে। তাহলে তিনটে পয়েন্টে আলোচনা করবে বৃক্কের মূত্র উৎপাদন পদ্ধতি। এবার একটা তোমাদের মজার কথা বলি, বৃক্কের এই যে তুমি দেখছো যে নেফ্রন প্রায় 24 ঘন্টায় 180 লিটার, খেয়াল রাখো 180 লিটার জল পরিশ্রুত করে। অর্থাৎ আমাদের জলটা যদি আমাদের বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ না হতো, তাহলে কিন্তু আমাদের 178 লিটার জল লাগতো। আমাদের শরীরে জলের কতটা দরকার? ক্লাস 5-এ যখন
বইগুলো থাকতো অনেক আগে, এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। তখন লেখা থাকতো 178 লিটার। 178 লিটার মানে বড় বড় তেলের যে ব্যারেল সেগুলো 200 লিটারে, তাহলে 178 লিটার জল আমাদের খেতে হতো। 178 লিটার মতন জল প্রস্রাব আকারে বার করে দিতে হতো। কিন্তু সেটা হয় না কেন? না বৃক্ক নালিকার পুনঃশোষণ। পরে জানবে যে বৃক্ক নালিকার পুনঃশোষণ দুরকম ভাবে হয়, সক্রিয় পুনঃশোষণ, নিষ্ক্রিয় পুনঃশোষণ, ওগুলো বিস্তারিত বলছি না। আরেকটা গুরুত্বপূর্ণ, ক্লাস 10-এ যখন উঠবে, বৃক্ক নালিকার মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ, অ্যান্টি ডায়ারেটিক হরমোন, মনে রাখতে হবে অ্যান্টি ডায়ারেটিক হরমোন এই পুনঃশোষণ ক্রিয়াটা কিন্তু চালায়। যদি আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত মানে অ্যান্টি ডায়ারেটিক হরমোন বা এডিএইচ এর যদি কম উৎপন্ন হয়, তাহলে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণটা কম হবে। পুনঃশোষণটা যদি কম হয় তাহলে কি হবে? মূত্রটা মানে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যাবে, অর্থাৎ মূত্রের পরিমাণ বাড়বে। এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। মনে রাখতে হবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় কি না বৃক্কীয় নালিকায় যদি পুনঃশোষণ কম হয়। কোন হরমোনের জন্য? এডিএইচ, ক্লাস 10-এ বলবো তোমাদের। তাহলে সেই হরমোন যদি কম হয় তাহলে কিন্তু তরল মূত্র, অর্থাৎ হচ্ছে বারবার আমাদের জল গ্রহণ করতে হবে এবং মূত্র ত্যাগের ইচ্ছা হবে। যদি এডিএইচ হরমোনের কম ক্ষরণ হয়, বৃক্কীয় পুনঃশোষণটা কম হবে, অর্থাৎ আমাদের বৃক্ক আর কি বা নেফ্রনটা জল শোষণ করতে পারবে না। জল শোষণ যদি না করতে পারে তাহলে মূত্রের পরিমাণ বাড়বে। মূত্রের পরিমাণ যদি বেড়ে যায়, মূত্রথলি থেকে মূত্র ত্যাগ হবে, মূত্র ত্যাগের ইচ্ছা বারবার হবে, জল আবার আমাদের বারবার খেতে হবে। সেটাকে কন্ট্রোল করে না এডিএইচ, অ্যান্টি ডায়ারেটিক হরমোন। কোথা থেকে উৎপন্ন হয়? পিটুইটারি গ্রন্থি পশ্চাৎখণ্ড। পড়বে, এটা মাধ্যমিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পড়বে তোমাদের। তাহলে বৃক্কের মূত্র উৎপাদন পদ্ধতিটা বললাম 3টে পদ্ধতিতে হচ্ছে। হ্যাঁ, প্রথম কি না গ্লোমেরুলাস এবং মধ্যে উচ্চচাপে রক্তক্ষরণ, দ্বিতীয় নম্বর হচ্ছে রেনাল টিউবেলের মধ্যে পুনঃশোষণ, তার 3 নম্বর বলবে কি না বিভিন্ন অংশে বা বৃক্ক নালিকার কোষগুলোর ক্ষরণ। 3টে পদ্ধতিতে হচ্ছে। এবার মনে রাখতে হবে আমাদের এই যে বৃক্কের রেচন পদার্থ বললাম, রেচন মূত্র উৎপাদন পদ্ধতি বললাম, এছাড়াও আরো অনেকগুলো 2-3টে সহকারী রেচন অঙ্গ থাকে। সহকারী রেচন অঙ্গের প্রথম পয়েন্টটা কি বলবে? যকৃৎ। যকৃৎ কেন না আমাদের দেহের অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে অ্যামোনিয়াতে পরিণত, অ্যামোনিয়া খুব ক্ষতিকারক, অ্যামোনিয়াগুলো থেকে ইউরিক অ্যাসিডে পরিণত হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে। তাহলে যকৃৎ হলো আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সহকারী রেচনাঙ্গ। প্রথম সহকারী গুরুত্বপূর্ণ প্রধান রেচনাঙ্গ বৃক্ক, এছাড়াও সহকারী রেচনাঙ্গ যকৃৎ। দ্বিতীয় সহকারী রেচনাঙ্গ কোনটা বলবে? ফুসফুস। জানো ফুসফুসের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, অনেক দূষিত গ্যাসও বেরিয়ে যায়, অ্যালকোহলভর্তি অন্যান্য কিছু উদ্বায়ী যেগুলো গ্যাস সেগুলো সব বেরিয়ে যায় আমাদের ফুসফুসের মধ্যে দিয়ে। ফুসফুস হলো কি না সহকারী রেচন অঙ্গ। আর একটা সহকারী রেচন অঙ্গের নাম আমরা প্রত্যেকেই জানি ত্বক। ত্বকের মধ্যে দিয়ে ঘাম আকারে বেরিয়ে যায়। হ্যাঁ, সেই ঘাম আকারে জলটা যখন বেরিয়ে যাচ্ছে, সেখানে ঘর্মগ্রন্থি থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, সেরুমেন গ্ল্যান্ড থাকে কানের মধ্যে দিয়ে, সেগুলোর মধ্যে দিয়ে জল আস্তে আস্তে খুব অল্প পরিমাণে, সেরুমেনের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে জল, ঘামের মধ্যে দিয়ে জল বেরিয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ত্বক, হচ্ছে রেচন পদার্থ। খুব মজার জিনিস হচ্ছে কি, আমাদের তো বললাম যে 6 লিটার 5 থেকে 6 লিটার জল লাগে। আমাদের মূত্র কত উৎপন্ন হয়? 1 থেকে 1.5 লিটার। তাহলে বাকি জল যায় কোথায়? এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। আমরা যখন শ্বাস মানে ছেড়ে দিই, অর্থাৎ যখন নিঃশ্বাস ত্যাগ করি, তখন কিন্তু জলীয় বাষ্প আকারে আমাদের দেহ থেকে জল বেরিয়ে যায় প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘামের মধ্যে দিয়ে জল বেরিয়ে যায়। দেখবে গ্রীষ্মকালে জলের মানে গ্রহণ করার এটা বেড়ে যায়। কেন না গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ঘাম হয়, তার ফলে জল আমরা বেশি পরিমাণে গ্রহণ করি। এই রকম ভাবে আমাদের দেহে যে জল বেরিয়ে যায় বিভিন্ন পদ্ধতিতে আমাদের দেহকে সুস্থ রাখে, যেটা রেচনের প্রধান গুরুত্ব। জীব দেহকে সুস্থ রাখা, প্রত্যেকটা কোষ যাতে ভালো থাকে তারই চেষ্টা করা হচ্ছে রেচন। রেচন পদ্ধতির মাধ্যমে জীব তার দেহের ক্ষতিকারক পদার্থগুলো, মনে রাখতে হবে বারবার বলছি, বিপাকের ফলে ক্ষতিকারক পদার্থগুলো দেহের বাইরে বার করে দেয়। তাই রেচনটা যদি না থাকে তখন আমাদের জীবনটা কিন্তু বেঁচে থাকার পক্ষে অসুবিধা হবে। যদি কোনো কারণে কারোর কিডনি খারাপ হয়ে যায়, তখন তাদের ডায়ালিসিস করতে হয়, নতুনভাবে তাকে দেহ থেকে ইউরিক অ্যাসিড বার করে দিতে হয়। আর একটা মজার ইনফরমেশন, আমাদের প্রায় বয়স হয়ে যাওয়ার পর প্রতি 10 বছরে প্রায় 10% করে এই রেচন মানে নেফ্রনগুলো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে।
হ্যাঁ, 10 লক্ষ নেফ্রন থাকে সাধারণত কিডনির ক্ষেত্রে। সেই কিডনিগুলো যদি কারুর ক্ষেত্রে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তখন কিডনি ট্রান্সপ্লান্ট করে তাদের বাঁচিয়ে রাখা হয়, প্রতিস্থাপন করা। দুটো কিডনি খারাপ হয়ে গেলে একটা কিডনিতেও ফাংশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাকে ভারী কাজ করা যাবে না। তাহলে বৃক্ক বা কিডনি আমাদের প্রধান রেচন অঙ্গ, যেটা ছাড়া কিন্তু আমাদের জীবদেহ ফাংশন করতে পারবে না। কেন না, যদি কিডনি না থাকে বা কিডনি যদি ঠিক মতন ফাংশন না করে তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যাবে, প্রত্যেকটা কোষ দূষিত হয়ে যাবে, প্রত্যেকটা কোষ মৃত্যুর মুখে চলে যাবে। সেই মৃত্যুর মুখ থেকে কোষটাকে বাঁচিয়ে রাখার জন্য রেচন অতি প্রয়োজনীয়। উদ্ভিদের রেচন পদার্থগুলো বললাম, অর্থনৈতিক গুরুত্ব আছে, এইগুলো মনে রাখতে হবে। রেচন আমাদের খুব গুরুত্বপূর্ণ জীবদেহকে বাঁচিয়ে রাখার জন্য। খুব সহজে ক্লাস 9-এ খুব সহজে রেচন পদ্ধতিটা বললাম, মূত্র উৎপাদন পদ্ধতি বললাম। এছাড়াও তোমাদের অ্যানিমেটেড ওয়েতে কিছুটা বলে দেবো তোমাদের, বা মাঝে কোনো একটা জায়গায় তোমাদের বলে দিচ্ছি। আমরা মানুষের রেচনতন্ত্র অ্যানিমেটেড ওয়েতে জেনে নেওয়ার চেষ্টা করি। মানুষের রেচনতন্ত্র একজোড়া বৃক্ক বা কিডনি, একজোড়া গভীনী বা ইউরেটার, একটি মূত্রথলি ও একটি মূত্রনালী নিয়ে গঠিত। মানুষের প্রধান রেচন বস্তু ইউরিয়া। বৃক্ক লাল বর্ণের বিন শেপেড একটা অংশ, সিম বীজের মতন দেখতে, যা দেহ প্রাচীরের সঙ্গে যুক্ত, শিরদাঁড়ার উভয় পার্শ্বে বিস্তৃত এবং উদর গহ্বরের মধ্যে অবস্থিত। প্রতিটি কিডনি বা বৃক্ক পরিণত মানুষের বৃক্ক দৈর্ঘ্যে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থে 5 থেকে 7 সেন্টিমিটার এবং গভীরতা বা পুরু 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের বৃক্কের ওজন 120 থেকে 170 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বৃক্কের বাইরের দিকের অংশটা হচ্ছে উত্তল, ভেতরের দিকের অংশটা হচ্ছে অবতল। উত্তল অংশ বা ভেতরের দিকে যে কনকেভের অংশ আছে, সেই কনকেভ অংশের ভেতরের দিকটা নিচু হয়ে হাইলাম গঠন করে, যেটা হাইলাস বলে এখানে বলেছে। বৃক্কীয় ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বৃক্কে নিয়ে যায়, আর বৃক্কীয় শিরা বা রেনাল ভেন বৃক্ক থেকে রক্ত হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে। গভীনী বৃক্কের অবতল অংশ বা হাইলাম থেকে উৎপন্ন হয়। গভীনী পাতলা প্রাচীর বিশিষ্ট টিউব। ইহার সম্মুখ অংশটা চওড়া, যাকে আমরা বৃক্কীয় পেলভিস বলে থাকি। গভীনী মূত্রথলিতে উন্মুক্ত হয়। মূত্রথলিতে জমা হতে থাকে মূত্র, যতক্ষণ না এটি পূর্ণ হয়ে যায়। তারপর মূত্র ভর্তি হয়ে গেলে তা বাইরে বেরিয়ে যায় মূত্রনালী বা ইউরেথ্রার মধ্যে দিয়ে। প্রতিটি বৃক্কের উপরের দিকে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি, এটি অন্তঃক্ষরা গ্রন্থি, এর সঙ্গে রেচনের কোনো যোগাযোগ নেই। প্রতিটি বৃক্ক এক বাইরের দিকে যে কনভেক্স অংশটা আছে, সেটাকে অংশটা গাঢ় লাল মতন, সেটাকে বলা হচ্ছে কর্টেক্স, এবং ভেতরের দিকে হালকা লাল বর্ণের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। এই মেডুলার মধ্যে 9 থেকে 12টা উল্টানো পিরামিডের মতন গঠন দেখা যায়, যাদের চওড়া বা ভূমির দিকটা থাকে কর্টেক্সের দিকে, আর সরু অংশটা থাকে পেলভিসের দিকে। প্রতিটি এই রকম বৃক্কীয় পিরামিড চওড়া অংশ শাখা প্রশাখা যুক্ত হয়ে ফুলের মতন আকৃতি গঠন করে, যাকে ক্যালিক্স বলে। এই সব ক্যালিক্সগুলো ফানেলের মতন ডাক্ট বা নালিকা দিয়ে মূত্র পৌঁছায় পেলভিসে। তারপর পেলভিস থেকে মূত্র চলে যায় ইউরেটার বা গভীনীর মধ্যে। কর্টেক্সের কিছু অংশ মেডুলার মধ্যে প্রবর্ধিত হয়ে যায় এবং প্রসারিত হয়ে রেনাল কলমস গঠন করে, যা কলমস অফ বার্টনি নামেও পরিচিত। এবার বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন। আমাদের প্রায় বৃক্কে অনেক হাজার নেফ্রন নিয়ে গঠিত। এই নেফ্রনের মধ্যে প্রায় 2 লাখের মতন নেফ্রন থাকে। সেই নেফ্রনের সংখ্যা কিডনি বা বৃক্কের
মানে পজিশন অনুযায়ী নির্ভর করে, বৃক্কের অবস্থার উপরে এই নেফ্রনের সংখ্যাটা নির্ভর করে। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক নেফ্রনের দুটি অংশ, একটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল ক্যাপসাদিস অংশ এবং টিউবুলার অংশ বা রেনাল টিউবেলস নামে পরিচিত। বাউম্যান ক্যাপসুলের দুটি স্তর, ভেতরের দিকে যে স্তর থাকে সেখানে রক্ত জালক তৈরি করে যাকে গ্লোমেরুলাস বলে। গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুলকে একসঙ্গে ম্যালপিজিয়ান কর্পাসেলস বলা হয়। গ্লোমেরুলাস এবং এই বাউম্যান ক্যাপসুল এই দুটোকে একসঙ্গে ম্যালপিজিয়ান কর্পাসেলস বলা হয়। প্রতিটি বৃক্কে ধমনী প্রবেশ করে অসংখ্য ধমনিকা বা আর্টারিওলে বিভক্ত হয়। প্রতিটি বৃক্কীয় ধমনিকা বাউম্যান ক্যাপসুলে প্রবেশ করে অন্তর্মুখী ধমনিকা হয়ে, সেখানে রক্ত জালকের দলা পাকানো অংশ যা গ্লোমেরুলাস নামে পরিচিত সৃষ্টি হয়। আর বাউম্যান ক্যাপসুলের বহির্মুখী ধমনিকা বের হয়ে যায়। এই বহির্মুখী ধমনিকাগুলো পরবর্তী ক্ষেত্রে জালক সৃষ্টি করে। রেনাল টিউবেলসের তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা প্রক্সিমাল কনভোলেটেড টিউবেলস বা নিকটবর্তী সংবর্ত নালিকা আর দূরবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকার হেনলি লুপের যে অংশ সেগুলো ডিস্টাল কনভোলেটেড টিউবেল তৈরি করে, আর ডিস্টাল কনভোলেটেড টিউবেলের অনেকগুলো প্যাঁচানো অংশ সংগ্রাহী নালিকাতে পরিণত হয়, যেগুলো পেলভিসে মুক্ত হয়ে যায় সংগ্রাহী নালিকাগুলো। প্রথম এ পার্ট প্রক্সিমাল কনভোলেটেড টিউবেলস অনেকটা প্যাঁচানো অংশ। সেই প্যাঁচানো অংশের মধ্যে নিম্নমুখী বাহু হেনলি লুপ অংশ থাকে ইউ আকৃতির, যেটা নিম্নমুখী বাহু, এবং ঊর্ধ্বমুখী বাহু বা ঊর্ধ্বমুখী আর্ম বা অ্যাসেন্ডিং আর্ম এবং ডিসেন্ডিং আর্ম। সেই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আর্মের হেনলি লুপের অংশগুলো থেকে তৈরি হয় ডিস্টাল কনভোলিউটেড টিউবেলস। ডিস্টাল কনভোলিউটেড প্যাঁচানো অংশগুলি সংগ্রাহী নালিকাতে পরিণত হয়। সেই সংগ্রাহী নালিকাগুলো রেনাল টিউবেলসে সোজা হয়ে কালেক্টিং টিউবেলসে উন্মুক্ত করে, যেগুলোকে কালেক্টিং টিউবেলস বলে। এই সংগ্রাহী নালিকাগুলো একত্রিত হয়ে রেনাল পেলভিসে মুক্ত হয়। রেনাল পেলভিস মুক্ত হয় মেডুলারি পিরামিডের মধ্য দিয়ে। নিকটবর্তী ও দূরবর্তী নেফ্রনের নালিকাগুলি ম্যালপিজিয়ান কর্পাসল অঞ্চলে বা কটেক্স অঞ্চলে থাকে। ম্যালপিজিয়ান কর্পাসল অঞ্চলে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কটেক্স অঞ্চল। নিকটবর্তী, দূরবর্তী সংবর্ত নালিকা এবং ম্যালপিজিয়ান কর্পাসল এই তিনটি অংশ কটেক্সে থাকে, কিন্তু হেনলি লুপ অংশ মেডুলাতে থাকে। যে সমস্ত নেফ্রনের হেনলি লুপ এর অল্প অংশ মেডুলাতে প্রবেশ করে তাকে কর্টিক্যাল নেফ্রন বলে, আর যে সমস্ত নেফ্রনের হেনলি লুপ অনেকটা বড় হয়, লম্বা হয়ে গভীরে মেডুলার মধ্যে চলে যায়, তাকে জেক্সটা মেডুলারি নেফ্রন বলে। গ্লোমেরুলাস থেকে বহির্মুখী ধমনিকা বা রেনাল টিউবেল যে জালক তৈরি করে তাকে পেরিটিউবুলার ক্যাপিলারি জালক বলে। এটি অতি ক্ষুদ্র জালকের নেটওয়ার্ক হেনলি লুপের সমান্তরাল ইউ আকৃতির জালক সৃষ্টি করে, যাকে ভাসা রেক্টা বলে। এই ভাসা রেক্টা অনুপস্থিত থাকে বা খুব কম থাকে কর্টিক্যাল নেফ্রনের। যাতে তোমাদের আরো পড়াটা আকর্ষণীয় হয়, একটু চেষ্টা করো, ঠিক পারবে। 9টা খুব সহজ, রেচনটা আরো সহজ, একটু চেষ্টা করলেই পারবে। প্রত্যেকের মধ্যেই ক্ষমতা আছে ভালো করার। একটু চেষ্টা করো, একটু ভিডিওগুলো দেখো। এর আগের পর্বে যে ভিডিওগুলোতে সেগুলোতে জীবন বিজ্ঞান সম্বন্ধে বিস্তারিত বলে দিয়েছি, অঙ্কের কিছু ট্রিক্স সম্বন্ধে বলেছি, বিজ্ঞানের মজার মজার ঘটনা সম্বন্ধে বলেছি। একটু দেখো ভিডিওগুলো, দেখে ভালো লাগলে যারা জানে না তাদের জানাতে হবে, কারণ প্রথম দিকে তো কেউ জানতে পারবে না। আমি যে ভিডিও তৈরি করছি যদি তাদের মধ্যে না জানি তখন তারা জানবে কি করে, জানার অবকাশ নেই। তাই তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে, শেয়ার করে তাদের আরও বলবে দেখার জন্য। যারা একবার দেখবে তাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। গ্রাম বাংলার ছেলেদের উদ্দেশ্য নিয়ে খুব সহজ করে আমি
রেচনটা বললাম। বিস্তারিত আমি কিচ্ছু বলিনি, শক্ত করে কিচ্ছু বলিনি। উঁচু ক্লাসে 11-12 যখন উঠবে তখন তোমাদের জন্য আরেকটু শক্ত করে আমি বলব। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।